হ্যালো অ্যান্ড ওয়েলকাম প্রত্যেককে আমাদের চ্যানেল স্টাডি উইথ পল্লবে। আজকে আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ এর ক্লাস করব। জানুয়ারি 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বিভিন্ন পরীক্ষায় আসার চান্স আছে, সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। মোটামুটিভাবে দুটো ভিডিওতে বা তিনটে ভিডিওতে তোমাদের এই জানুয়ারি মাসের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কমপ্লিট করা হবে। তার মধ্যে আজকে হচ্ছে তোমাদের এই ফার্স্ট ভিডিও। তো আমরা প্রথম প্রশ্নে যাওয়ার আগে যারা আজকে নতুন রয়েছে আমাদের চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং যারা পুরনোরা তারা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে থাকো। চলো আমরা পড়াশোনার দিকে এগোই। দেখি আমরা আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, কতজন অ্যাথলিটকে খেলরত্ন 2025 পুরস্কার দেওয়া হবে? খেলরত্ন পুরস্কার 2025 দেওয়া হবে কতজন অ্যাথলিটকে? এখানে সঠিক অ্যান্সার কি হবে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি, 4জন অ্যাথলিটকে দেওয়া হবে। কারা কারা তারা? বলছে যে এই 4জন হচ্ছেন আমাদের খুব ওয়েল নোন 4জন। এক হচ্ছেন ডি গুকেশ, যিনি চেসের জন্য পাবেন, যে ছেলেটি চেসের জন্য। আমাদের হকিতে হারমানপ্রীত সিং, যিনি হকিতে, এবং প্রবীণ কুমার, যিনি একজন প্যারা অ্যাথলেটিক্স, এবং আরেকজন হচ্ছেন মানু ভাকের, যিনি হচ্ছেন আমাদের শুটার। তো এই 4জন পাবেন। কারা দেয় এই পুরস্কারটা, কারা দিচ্ছে? মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। মাথায় রাখতে হবে কোন মিনিস্ট্রি দিচ্ছে, ঠিক আছে? এবং কবে দেওয়া হবে এটা? জানুয়ারি 17, 2025-এ এটা দেওয়া হয়েছে। কোথায়? রাষ্ট্রপতি ভবনে। ঠিক আছে, এটা দেওয়া হয়েছে জানুয়ারি 17-তে, মানে 17ই জানুয়ারিতে রাষ্ট্রপতি ভবনে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি। নেক্সট প্রশ্ন দেখি কি রয়েছে। বলছে ভারতবর্ষের কোন স্টেটে, মানে কোন রাজ্যে প্রথম ফার্স্ট গ্লাস সি ব্রিজ উদ্বোধন হয়েছে? যে সমুদ্রের ওপরে সি ব্রিজ, একটা যেটা কাঁচের তৈরি। দেখে নিই আমরা সঠিক অ্যান্সার কি হবে। অপশন এ, তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে এটা তৈরি হয়েছে। ঠিক আছে, ভারতবর্ষের প্রথম গ্লাস সি ব্রিজ। তামিলনাড়ুর চিফ মিনিস্টার বর্তমানে কি আছেন? এম কে স্ট্যালিন। কবে এটার উদ্বোধন হয়েছে? বিগত মাসের, অর্থাৎ ডিসেম্বর মাসের 30 তারিখে। এই ব্রিজ দুটো জায়গায় কানেক্ট করছে, বিবেকানন্দ রক মেমোরিয়ালের সঙ্গে আমাদের যে তিরুবাল্লাবুর স্ট্যাচু রয়েছে কন্যাকুমারীতে, এই দুটোকে কানেক্ট করছে। তোমরা নিশ্চয়ই যারা কন্যাকুমারী গেছো অথবা তার ছবি দেখেছো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এই দুটো জায়গা। বিবেকানন্দ রক রয়েছে, আর তার কাছে একটা তিরুবাল্লাবুর যে স্ট্যাচু আছে, এই দুটোকে কানেক্ট করছে। এটা কোথায় রয়েছে? আমরা জানি যে কন্যাকুমারীতে। ঠিক আছে, চলো আমরা যাই নেক্সট প্রশ্নে। দেখে নিই যে ওয়ার্ল্ড ব্লিচ চেস চ্যাম্পিয়নশিপ কোথায় এবছর অনুষ্ঠিত হলো? চেন্নাই, প্যারিস, নিউ ইয়র্ক নাকি রোম? চারটে অপশনের মধ্যে কোনটা হবে সঠিক অ্যান্সার? আমরা দেখে নিই, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, নিউ ইয়র্কে। ঠিক আছে, কারা এই ব্লিচ চ্যাম্পিয়নশিপে জয়লাভ করলেন? বলছে ম্যাগনাস কার্লসেন এবং ইয়ান নেপন নিয়া নিয়াচচি ইয়ান নেপন নিয়াচচি, যারা হিস্ট্রি ক্রিয়েট করলেন যে টাইটেল অফ 2024-এর ওয়ার্ল্ড ব্লিচ চ্যাম্পিয়নশিপ জিতে। ঠিক আছে, তো এটা কোথায় হয়েছিল? ওয়াল স্ট্রিট অফ নিউ ইয়র্ক। ঠিক আছে, এটা হয়েছিল ওয়াল স্ট্রিট অফ নিউ ইয়র্ক। চলো আমরা নেক্সট যাই। নেক্সট বলছে সিআরপিএফ, তোমরা জানো আমাদের সেন্ট্রাল রিজার্ভ যে ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর ফুল নাম। তো এই সিআরপিএফ এর ডিজি হিসাবে কে নিযুক্ত হলেন? রমেশ কুমার সিনহা, অনুরাগ কালরা, বিতুল কুমার নাকি অজয় কুমার অগ্নিহোত্রী? আমরা দেখে নিই, সঠিক উত্তর হচ্ছে বিতুল কুমার। এই বিতুল কুমার কে? এই বিতুল কুমার 1993 সালের আইপিএস অফিসার, উত্তরপ্রদেশ ক্যাডারের, ইউপি ক্যাডারের। 1993 সালের আইপিএস অফিসার হচ্ছেন এই বিতুল কুমার, যিনি বর্তমানে আমাদের ডিজি অফ সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে যুক্ত হলেন। কবে থেকে? 31 ডিসেম্বর 2024 থেকে। তার আগে কে ছিলেন ডিজি, যিনি তার পদ থেকে সরে গেলেন, মানে যা রিটায়ারমেন্ট হলো? তিনি হলেন অনিশ দয়াল সিং, যিনি ডিজি অফ সিআরপিএফ ছিলেন। তিনি রিটায়ার করার পরে সেই জায়গায় এলেন বিতুল কুমার, যিনি 1993 সালের ইউপি ক্যাডারের একজন আইপিএস অফিসার। ঠিক আছে, তিনি এর আগে সিআরপিএফ কোন পোস্টে আগে কাজ করেছেন? স্পেশাল স্পেশাল ডিজি হিসেবে তিনি কাজ করেছেন। ঠিক আছে, চলো নেক্সট দেখি। বলছে কোন টিম সন্তোষ ট্রফি জয় করলো? 78th এডিশন অফ সন্তোষ ট্রফি জয় করলো। তো তোমরা মোটামুটি সবাই উত্তর জানো, কমেন্টে জানিয়ে দাও উত্তরটা কি হবে। আমরা দেখে নিই, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো
ওয়েস্ট বেঙ্গলে 78th এডিশন অফ সন্তোষ ট্রফি জয়লাভ করলো। কাকে হারালো? যাকে হারালো সেও কিন্তু খুব তাগতবর একটা দল, কেরালা। ঠিক আছে, কোথায় হয়েছিল এই খেলাটা? এই খেলাটা হয়েছিল হায়দ্রাবাদের জিএমসি বালযোগী স্টেডিয়াম, জিএমসি বালযোগী স্টেডিয়ামে হয়েছিল। ঠিক আছে, তো কতবারের এই নিয়ে টোটাল 33তম বার উইন করলো। ঠিক আছে, লাস্ট কবে জিতেছিল? 2016-17 সেশনে, প্রায় 8 বছর পরে আবার জিতলো। ঠিক আছে, চলো তাহলে 78 এর মধ্যে 33 বার কিন্তু ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল সন্তোষ ট্রফি জয় করেছে। ঠিক আছে, চলো নেক্সট যাই আমরা। কোন প্লেয়ার প্রথম সেঞ্চুরি করলেন 2025-এ এসে? প্রথম সেঞ্চুরি কে করলেন? যশস্বী জয়সওয়াল, ট্রাভিস হেড, হ্যারি ব্রুক নাকি কুশল পিরেরা? আমরা দেখে নেবো, সঠিক অ্যান্সার হচ্ছে কুশল পিরেরা। ঠিক আছে, এই কুশল পিরেরা ফার্স্ট সেঞ্চুরি করলেন। ঠিক আছে, ফার্স্ট সেঞ্চুরি অফ দ্য নিউ ইয়ার 2025-এ প্রথমবার করলেন। যে টি20 ম্যাচ হয়েছিল, থার্ড টি20 ম্যাচ কার এগেনস্টে করেছেন? নিউজিল্যান্ডের এগেনস্টে। ঠিক আছে, নিউজিল্যান্ডের এগেনস্টে করেছেন। তিনি মোট 44 বলে 100 রান করেছেন, যার মধ্যে তিনি 13খানা 4 মেরেছেন আর 4খানা 6 মেরেছেন। ঠিক আছে, তাই এটাকে বলা যেতে পারে যে ফার্স্টেস্ট সেঞ্চুরি ইন টি20 ইন্টারন্যাশনাল, সরি, ফার্স্টেস্ট সেঞ্চুরি ইন টি20 ইন্টারন্যাশনাল কার নামে রয়েছে? সাহিল চৌহান অফ ইস্টোনিয়া, ইস্টোনিয়ার সাহিল চৌহানের নামে রয়েছে, যিনি ফার্স্টেস্ট সেঞ্চুরি করেছেন। ঠিক আছে, এরপরে আরো অনেকে রয়েছে। চলো, এটা তিনি কত রান করেছিলেন চৌহান সেটা ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, 144 রান করেছিলেন, তার মধ্যে 18টা 4 ছিল আর 6টা 6 ছিল, সরি 6টা 4 ছিল আর 18টা 6 ছিল। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখি আমরা, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? এবছরের প্রথম সেঞ্চুরি কে করেছেন? শ্রীলঙ্কার কুশল পেরেরা। ঠিক আছে, ইনি শ্রীলঙ্কার প্লেয়ার, থার্ড টি20 ম্যাচে নিউজিল্যান্ডের এগেনস্টে। বাস এটুকু জানলেও হবে। চলো নেক্সট যাই। একটা বই, যে বইটা রিলিজ হয়েছে, এই বইটা কে লিখেছেন সেটা বলতে হবে। জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস, জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস, এই বইটা কে লিখেছেন? রাজনাথ সিং, অমিত শাহ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জয়ন্ত চৌধুরী। একটা বলছে কে প্রকাশ করেছেন, রিলিজ করেছে, কে লিখেছেন না, প্রশ্নটা দিয়েছে কে রিলিজ করেছেন। ঠিক আছে, আমরা দেখে নিই, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অমিত শাহজি এটা রিলিজ করেছেন। ঠিক আছে, এই বইটা অমিত শাহজি রিলিজ করেছেন। এই যে বইটার নাম, এটা জানুয়ারি 2 বা 2 জানুয়ারি 2025-এ রিলিজ করেছেন দুজন কিন্তু, এক হচ্ছেন অমিত শাহজি, আরেকজন হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান, যিনি আমাদের বর্তমান এডুকেশন মিনিস্টার। ঠিক আছে, বর্তমান এডুকেশন মিনিস্টার আমাদের ধর্মেন্দ্র প্রধান এবং অমিত শাহজি আমাদের হোম মিনিস্টার, এনারা দুজনে মিলে এই বইটি রিলিজ করেছেন, জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস। ঠিক আছে, কি রয়েছে এই বইটাতে? এই বইটাতে রয়েছে হিস্টোরিক্যাল ন্যারেটিভ অফ জম্মু কাশ্মীর রিজিয়ন, মেনলি সেখানকার এই যে রিচ হিস্ট্রি, তার যে কালচারাল টাইজ এবং কন্টিনিউড থ্রু দ্য এজেস, এই নিয়ে ডিসকাশন রয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখি আমরা, যে ইউপির সিএম, অর্থাৎ তোমরা সবাই জানো ইউপির সিএম এর নাম হচ্ছে যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ জি ওয়াটার পিউরিফিকেশন প্রজেক্ট লঞ্চ করেছেন রিসেন্টলি। কোন রিভারকে ক্লিনিং এর জন্য? কোন রিভারকে ক্লিনিং এর জন্য ইউপির যিনি সিএম যোগী আদিত্যনাথ, তিনি ওয়াটার পিউরিফিকেশনের উপর বেশ কতগুলি প্রজেক্টকে লঞ্চ করেছেন? গঙ্গা, রামগঙ্গা, গোমতী নাকি রাপ্তি? করে ফেলো সবাই উত্তর। দেখো আমরা সঠিক উত্তরটা দেখে নিই, অপশন ডি রাপ্তি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু গঙ্গা নয়, সঠিক অ্যান্সার হচ্ছে রাপ্তি। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হচ্ছে রাপ্তি। ঠিক আছে, জানুয়ারি 3-তে কিন্তু তিনি এই যে ইনিশিয়েটিভটা লঞ্চ করেছেন। ঠিক আছে, জানুয়ারি 3-তে। তাহলে যোগী আদিত্যনাথ যেটা বেশ কিছু ওয়াটার পিউরিফিকেশন রিলেটেড প্রজেক্ট ইনঅগ্রেট করেছেন, যেটা হচ্ছে রাপ্তি রিভার রিলেটেড। ঠিক আছে, রাপ্তি রিভারকে ক্লিনজিং এর জন্য, পরিষ্কার করার জন্য। চলো নেক্সট যাই আমরা। নেক্সট বলছে কোন স্টেট মহাভারত বাটিকা চালু করেছে? কিসের জন্য? ফরেস্ট কনজারভেশনের জন্য। ফরেস্ট কনজারভেশনের জন্য মহাভারত বটিকা চালু করেছে কোন রাজ্য? ইউপি, উত্তরাখণ্ড, এমপি নাকি আসাম? আমরা সঠিক উত্তর দেখে নেব, সঠিক উত্তর হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড গভর্নমেন্ট মহাভারত বটিকা চালু করেছে কিসের জন্য? না ফরেস্ট কনজারভেশনের জন্য। কোথায় চালু করেছে? হালদোয়ানিতে। হালদোয়ানি বলে একটা জায়গা আছে উত্তরাখণ্ডে, যেখানে এটা চালু হয়েছে। ঠিক আছে, এর আগে কিন্তু
রামায়ণ বাটিকা চালু হয়েছিল। ঠিক আছে, রামায়ণ বাটিকা এর আগে চালু হয়েছিল। বুঝতে পেরেছো? তো ফরেস্ট কনজারভেশন এবং ইকোলজিক্যাল অ্যাওয়ারনেসের জন্য এইটা চালু করা হয়েছে। রাম মহাভারত বাটিকা কোথায়? উত্তরাখণ্ডের হালদওয়ানি। হালদওয়ানি। চলো নেক্সট প্রশ্নে চলে যাই আমরা, যে অর্জুন অ্যাওয়ার্ড 2024 সালের অর্জুন পুরস্কার কতজন মানুষকে দেওয়া হয়েছে? কতজনকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে? ঠিক আছে, 22 জন, 32 জন, 40 জন, নাকি 42 জন? আমরা দেখে নিই সঠিক উত্তরটা। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 32 জনকে। ঠিক আছে, 2024 সালের যে অর্জুন পুরস্কার সেটা ঘোষণা হয়েছে ওই বছরে, মানে 31শে জানুয়ারি নাগাদ। ঠিক আছে, সরি 31শে ডিসেম্বর নাগাদ। তো বিভিন্ন আমাদের যে ক্রীড়া রয়েছে, ক্রীড়ার বিভিন্ন রকম তো টাইপের ক্রীড়া রয়, সেগুলোতে এক্সেপশনাল পারফরমেন্সের জন্য কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়। ঠিক আছে, প্রসঙ্গত উল্লেখ্য যে 4 জন অ্যাথলিট খেলরত্ন পুরস্কার পাচ্ছেন। একটু আগে আমি বলেছিলাম, ডি গুকেশ ছিলেন, আমাদের হরমনপ্রীত সিং ছিলেন, আমাদের মানব বাক্যের ছিলেন, তাই না? এছাড়াও এই 32 জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কার দেওয়া হবে। যে মানে যেটা কবে হবে না, একটু আগে আমরা বলেছিলাম যে 17ই জানুয়ারি 2025। 17ই জানুয়ারি 2025 কিন্তু রাষ্ট্রপতি ভবনে এটা হবে। ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড সেরেমনি। ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড সেরেমনি যখন হবে 17ই জানুয়ারি 2025-এ, তখন এই অ্যাওয়ার্ডগুলো হ্যান্ড ওভার করা হবে। ঠিক আছে, মানে যা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই আমরা। তাহলে অর্জুন অ্যাওয়ার্ড হচ্ছে আমাদের 32 খানা দেওয়া হচ্ছে, খেলরত্ন অ্যাওয়ার্ড 4টে দেওয়া হয়েছে। ঠিক আছে, আরেকটা অ্যাওয়ার্ড হয় তোমরা নিশ্চয়ই জানো, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয় না, যারা হচ্ছেন ওই স্পোর্টসদের কোচ, মানে স্পোর্টস পার্সনদের যে কোচদেরকে দেওয়া হয় এটা। স্পোর্টস কোচকে দেওয়া হয় এটা, যে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। ঠিক আছে, আর স্পোর্টস পার্সনদের দেওয়া হয় অর্জুন অ্যাওয়ার্ড, এটা মাথায় রাখবে। চলো নেক্সট চলে যাই আমরা, যে আরিফ মোহাম্মদ খান বর্তমানে কোন স্টেটের গভর্নর হিসাবে তিনি শপথ নিয়েছেন? কোন স্টেটের গভর্নর হিসেবে তিনি শপথ গ্রহণ করেছেন আরিফ মোহাম্মদ খান? হরিয়ানা, রাজস্থান, বিহার, নাকি এইচপি হিমাচল প্রদেশ? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিহার। ঠিক আছে, তিনি বিহারের 42তম গভর্নর হিসেবে কিন্তু 2 জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। ঠিক আছে, কোথায় হয়েছে এটা? সাধারণত রাজভবনগুলোতে হয়। পাটনাতে যে রাজভবন রয়েছে বা গভর্নর হাউস রয়েছে সেখানেই হয়েছে। ঠিক আছে, যেটা অ্যাডমিনিস্টার কে করেন? আমাদের গভর্নর মানে ওথ টেকিং সেরেমনি, সেটাকে অ্যাডমিনিস্টার কে করেন? সেখানকার চিফ জাস্টিস, ওই হাইকোর্টের চিফ জাস্টিস, ওই স্টেটের যে হাইকোর্ট রয়েছে তার চিফ জাস্টিস কে বিনোদ চন্দ্রন। এক্ষেত্রে পাটনাতে যে হাইকোর্ট রয়েছে, সেই পাটনা হাইকোর্টের ওই সময়ের যিনি চিফ জাস্টিস কে বিনোদ চন্দ্রন, যিনি এটা অ্যাডমিনিস্টার করেন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস জানলাম, যে গভর্নর যিনি যখন শপথ নেন কার সামনে নেন? চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট, চিফ জাস্টিস অফ হাইকোর্ট অফ দ্য স্টেট, ওই স্টেটের। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট যাই। রিসেন্টলি যে কোন কমিটির লিডারশিপে আমাদের রিভাইজড বেস ইয়ার অফ ডব্লিউপিআই চালু হয়েছে? ঠিক আছে, মানে একটা কমিটি তৈরি করা হয়েছে, যে কমিটিটা কি হয়েছে না, এই ডাব্লিউপিআই বা হোলসেল প্রাইস ইন্ডেক্স, অ্যাকচুয়ালি এখানে হোলসেল কথাটা মিসিং হয়ে গেছে ডাব্লুর কারণে, যে হোলসেল প্রাইস ইন্ডেক্সের যে বেস ইয়ারটা চেঞ্জ করার জন্য বা রিভাইজ করার জন্য একটা কমিটি ফর্ম করা হয়েছে। সেই কমিটিটার হেডকে বা লিডিং পজিশনে কে আছেন বা কমিটির চেয়ারম্যান কে? অমিতাভ কান্ত, রমেশ চাঁদ, রাজীব কুমার, নাকি নন্দন নিকেলানি? আমরা দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রমেশ চাঁদ। অপশন বি, রমেশ চাঁদ হচ্ছেন সেই কমিটির প্রেসিডেন্ট বা চেয়ারম্যান, যাই বলো না কেন, অর্থাৎ ওই কমিটিটা লিড করবেন তিনি। ঠিক আছে, তিনি নীতি আয়োগের একজন মেম্বার। ঠিক আছে, এই রমেশ চাঁদ, যিনি এই হোলসেল প্রাইস ইন্ডেক্স, আমি একটু আগে বললাম ডব্লিউপিআই এর ফুল নাম হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স। এটা অনেক সময় তোমাদের যে অ্যাব্রিভিয়েশনে কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, হোলসেল প্রাইস ইন্ডেক্সে বেস ইয়ার রিভাইজ করার জন্য তৈরি করা হয়েছে, এবং সাজেস্ট করা হয়েছে যে প্রডিউসার প্রাইস ইন্ডেক্সে
সুইচ করা যায় কিনা, প্রডিউসার প্রাইস ইন্ডেক্স বা যাকে পিপিআই বলা হচ্ছে। ঠিক আছে, বর্তমানে কি রয়েছে, সেট আপ টু রিভাইজ দ্য বেস ইয়ার অফ হোলসেল প্রাইস ইন্ডেক্স ফ্রম, আচ্ছা 2011-12 থেকে 2022-23 পর্যন্ত এই সময়কালটার মধ্যে এই ডাব্লিউপিআই এর যে বেস ইয়ার সেটা রিভাইজ করার জন্য এই কমিটি তৈরি করা হয়েছে। চলো নেক্সট যাই। নেক্সট বলছে বিবাদ সে বিশ্বাস এই স্কিমের নতুন ডেডলাইন কি, মানে অন্তিম যে তারিখ সেটা কত। এর আগের ডেডলাইন কত ছিল, আগের ডেডলাইন ছিল এন্ড অফ দ্য ডিসেম্বর, মানে 30th ডিসেম্বর। ঠিক আছে, 30th ডিসেম্বর তক ছিল। ঠিক আছে, তো আফটার 30th ডিসেম্বর এটা কিন্তু মানে খতম হয়ে যাওয়ার কথা, কিন্তু ডেডলাইনটা বাড়ানো হয়েছে। কত অবধি বাড়ানো হয়েছে, আপ টু 31 জানুয়ারি 2025। ঠিক আছে, আপ টু 31 জানুয়ারি 2025। তো সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস যারা এইটা এক্সটেন্ড করেছে, অ্যাকচুয়াল টার্মটাকে ইংলিশে যদি বলা হয় ডিসপিউট টু ট্রাস্ট, যাকে বলছে বিবাদ সে বিশ্বাস, বিবাদ সে বিশ্বাস, যেটা হচ্ছে ডিসেম্বর 31 অবধি ছিল, সরি এটা 30 নয়, 31 অফ ডিসেম্বর অবধি ছিল 2024, যেটাকে আরো এক মাস বাড়ানো হয়েছে, জানুয়ারি 31 পর্যন্ত করা হয়েছে। ঠিক আছে, যাতে কি হয় না ট্যাক্স পেয়ারদের অ্যাডিশনাল টাইম দেওয়া হয়েছে, তারা যাতে তাদের ট্যাক্স রিলেটেড যে ডিসপিউটগুলো ছিল সেগুলোকে তারা অনেক কম রেটে সেটাকে মীমাংসা করে নিতে পারেন। ঠিক আছে, সেই কারণে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট থেকে নিয়ে আমরা যে ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্ট্রি একটা ডিল সাইন করেছে কার সঙ্গে না এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন প্লাক্সের জন্য। ঠিক আছে, কার সঙ্গে করেছে, ঠিক আছে, ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্ট্রি, ভারতের ডিফেন্স মিনিস্ট্রি কার সঙ্গে এই এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন প্লাক্স এইটা ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে একটা ডিল সাইন করেছে। টাটা অ্যাডভান্স সিস্টেম নাকি মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড নাকি হ্যাল হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড নাকি নেভাল গ্রুপ অফ ফ্রান্স। দেখি আমরা সঠিক অ্যান্সার কি হবে, অপশন বি মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড থেকে, এদের সঙ্গে। ঠিক আছে, মিনিস্ট্রি অফ ডিফেন্স এটা তৈরি করেছে। কত টাকার, প্রায় 2867 কোটি টাকার। ঠিক আছে, নেক্সট আমরা দেখি নেক্সট প্রশ্ন কি রয়েছে। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট 2025 কোথায় হবে, ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট এটা কোথায় হবে 2025-এর যে ভার্সনটা, মুম্বাইতে, নিউ দিল্লি, ব্যাঙ্গালোর নাকি চেন্নাই। সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অপশন বি নিউ দিল্লিতে। ঠিক আছে, নিউ দিল্লিতে এটা কবে থেকে কবে হবে, এটা শুরু হয়ে গেছে ফেব্রুয়ারির 5-এ, 5 থেকে 9 পর্যন্ত চলবে। কোথায় হবে নিউ দিল্লি না ভারত মণ্ডপ, ভারত মণ্ডপ নিউ দিল্লিতে হবে। ঠিক আছে, এবং ইন্ডিয়াকে একটা গ্লোবাল হাব হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু চেষ্টা করবে। আচ্ছা, তাহলে এবছর ইন্ডিয়া হোস্ট করছে এটা। চলো, এর ফুল ফর্মটা মাথায় রাখবে, অ্যাকচুয়ালি শর্টে বলা হচ্ছে ওয়েভস, আর যদি ফুল ফর্মে বলি ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট। ওকে, চলো নেক্সট দেখি। ইসরো স্পেস ডেক্স মিশন টু ডেমনস্ট্রেট হুইচ টেকনোলজি। ইসরো একটা স্প্যাডেক্স স্প্যাডেক্স মিশন কিসের জন্য, স্যাটেলাইট ডকিং অ্যান্ড আনডকিং, স্পেসে স্যাটেলাইট ডকিং এবং আনডকিং এর জন্য, নাকি মুনের ক্ষেত্রে রোভার ডিপ্লয়মেন্টের জন্য, নাকি ডিপ স্পেসে হিউম্যান মিশন, নাকি ল্যান্ডিং অন মার্স। কোন রিলেটেড এই স্পেডেক্স স্পেডেক্স যে মিশনটা সেটা কিসের জন্য ইসরোর। ঠিক আছে, আমরা দেখব সঠিক হচ্ছে স্যাটেলাইট ডকিং এবং আনডকিং ইন স্পেস। ঠিক আছে, স্যাটেলাইট ডকিং অ্যান্ড আনডকিং ইন স্পেস। এই স্পেডেক্স এর পুরো কথা কি, পুরো কথা হচ্ছে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট, স্পেস ডকিং এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এক্ষেত্রে কোন রকেটটাকে কাজে লাগানো হচ্ছে, পিএসএলভি C60, পিএসএলভি C60 কে কাজে লাগানো হয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এই রকেটগুলো দিয়ে অনেক সময় আমাদের প্রশ্ন আসে। এটা কোথা থেকে লঞ্চ করা হয়েছে, শ্রীহরিকোটা থেকে, তোমরা জানো অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখি তাহলে স্যাটেলাইট ডকিং এবং আনডকিং সিস্টেম, আনডকিং এর ক্ষেত্রে এটা কাজে লাগবে। চলো নেক্সট দেখে নিই আমরা। কাম্যা কার্তিকেয়া যে কোন মাউন্টেন কে ক্লাইম্ব করলো, কোন মাউন্টেন পিক কে ক্লাইম্ব করলো মানে চড়লো, যার ফলে সে 7 সামিট চ্যালেঞ্জ কমপ্লিট করলো, অর্থাৎ 7টা যে আমাদের মহাদেশ, 7টা মহাদেশের হাইয়েস্ট পিকগুলো কভার আপ করলো। ঠিক আছে, হাইয়েস্ট পিকগুলো সে চড়লো, মাউন্ট এভারেস্ট, মাউন্ট ভিনসন, মাউন্ট কিলিমাঞ্জারো নাকি মাউন্ট দেনালি। আচ্ছা, আমরা দেখে সঠিক উত্তর হচ্ছে ক্ষেত্রে মাউন্ট ভিনসন। মাউন্ট ভিনসন কোথায়
মাউন্ট ভিনসেন্ট হচ্ছে আমাদের আন্টার্কটিকার হাইয়েস্ট পয়েন্টকে আমরা বলবো মাউন্ট ভিনসেন্ট, ঠিক আছে, যেটা রিচ করার ফলে সে কি করলো, সে তার 7 সামিট চ্যালেঞ্জ কমপ্লিট করলো। এবং মনে রেখো যে এই মুহূর্তে কিন্তু সে হচ্ছে ইয়াংগেস্ট ওমেন ইন দ্য ওয়ার্ল্ড, ভারতবর্ষের সবচেয়ে কম বয়সী মেয়ে যে 7 সামিট চ্যালেঞ্জ কমপ্লিট করেছে। আচ্ছা, তার বয়স কত? মাত্র 17 বছর বয়স, ঠিক আছে। কোথায় সে পড়াশুনো করে? নেভি চিলড্রেন স্কুল অফ মুম্বাইতে সে পড়াশুনো করছে, ঠিক আছে। সে এই ইতিহাসটা ক্রিয়েট করেছে, বোঝা গেল। তার বাবা হচ্ছেন কমান্ডার এস অ্যালং, কমান্ডার এস অ্যালং। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে যে কাম্যা কার্তিকেয়নের কথাটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ এটা পরীক্ষায় আসার প্রচুর পরিমাণেও চান্স আছে, যেহেতু ইয়াংগেস্ট ওমেন যে আমাদের 7 সামিট চ্যালেঞ্জ কমপ্লিট করেছে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখি, যে কোন সিটিতে পিএম সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউটের ফাউন্ডেশন স্টোন স্থাপন করেছেন, ঠিক আছে, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আমাদের পিএম মোদি। কিসের? না সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট। মুম্বাই, চেন্নাই, নিউ দিল্লি নাকি বারাণসী? সঠিক উত্তর হচ্ছে আমাদের নিউ দিল্লিতে, ঠিক আছে। নিউ দিল্লির রোহিণীতে কিন্তু এটা এস্টাবলিশ করেছেন তিনি, বোঝা গেছে। নিউ দিল্লির রোহিণীতে এটা 5ই জানুয়ারি তিনি এটা এস্টাবলিশ করেছেন, সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউটের ফাউন্ডেশন স্টোন, ঠিক আছে। প্রায় 187 কোটি টাকা খরচ করে তৈরি করা হবে এটা। কতটা এরিয়া জুড়ে? প্রায় 2.92 2.92 একর জায়গা জুড়ে তৈরি হবে আমাদের সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট। চলো নেক্সট দেখি আমরা, পঞ্চায়েত টু পার্লামেন্ট 2.0 ইনিশিয়েটিভ কে ইনগরেট করেছেন, ঠিক আছে। পঞ্চায়েত টু পার্লামেন্ট 2.0 ইনিশিয়েটিভ যিনি ইনগরেট করেছেন তিনি কে? জগদীপ ধনখড়, ওম বিড়লা, রাজনাথ সিং নাকি অমিত শাহ? আমরা দেখে নিই সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার হচ্ছে ওম বিড়লা, আমাদের বর্তমান যিনি লোকসভার স্পিকার, আমাদের লোকসভার স্পিকার যিনি ওম বিড়লা, তিনি এটা লঞ্চ করলেন, পঞ্চায়েত টু পার্লামেন্ট, ঠিক আছে। কিসের জন্য? না এই প্রোগ্রামটা এম করছে 502 জন ইলেক্টেড ওমেন রিপ্রেজেন্টেটিভ অফ শিডিউল্ড ট্রাইবস ইন 22 স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, ঠিক আছে। আমাদের ইউনিয়ন টেরিটরি এবং 22খানা স্টেট মিলে টোটাল যে শিডিউল ট্রাইব রয়েছেন তাদের মধ্যে অন্তত 502 জন ইলেক্টেড ওমেন রিপ্রেজেন্টেটিভ যাদের থাকেন। আচ্ছা, এটা অর্গানাইজ কারা করলো? পঞ্চায়েত সে পার্লামেন্ট, এটা অর্গানাইজ করলো আমাদের ন্যাশনাল কমিশন ফর ওমেন, এনসিডব্লিউ। কার সঙ্গে? না লোকসভা সেক্রেটারিয়েটের সঙ্গে এবং মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের সঙ্গে। তাহলে পঞ্চায়েত সে পার্লামেন্ট এই যে 2.0 এই ইনিশিয়েটিভটা কাদের? না এখানে 3টে স্টেক হোল্ডার আছে। এক হচ্ছে এনসিডব্লিউ, ন্যাশনাল কমিশন ফর ওমেন, এছাড়া আছে আমাদের লোকসভা সেক্রেটারিয়েট প্লাস হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, ঠিক আছে। মোটা এই 3টে মিলেই করেছে। চলো নেক্সট দেখে নিই আমরা নেক্সট প্রশ্ন। বলছে যে টর্চ 38th ন্যাশনাল গেমসের টর্চ যেটা, সেটার নাম কি দেওয়া হয়েছে? 38তম আমাদের ন্যাশনাল গেমসের টর্চের নাম কি দেওয়া হয়েছে? আচল, প্রবাল, ভারত নাকি তেজস্বিনী? দেখে নিই আমরা সঠিক অ্যান্সার কি হবে। সঠিক অ্যান্সার হবে তেজস্বিনী, ঠিক আছে। তেজস্বিনী নাম দেওয়া হয়েছে আমাদের 38th যে ন্যাশনাল গেম, যেটা টর্চের নাম দেওয়া হয়েছে তেজস্বিনী। কোথায় হবে এটা? এটা হবে উত্তরাখণ্ডে, ঠিক আছে। কবে থেকে হবে? জানুয়ারির 28 থেকে ফেব্রুয়ারির 14 পর্যন্ত হবে, ঠিক আছে। চলো নেক্সট দেখি আমরা। আচ্ছা, আজকে আমাদের এতটা পর্যন্তই ছিল। সবাইকে থ্যাংক ইউ। আমরা পরবর্তী সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জানুয়ারি মাসের খুব রিসেন্টলি আবার নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, এই ভিডিওটা বারবার করে রিভিশন করতে থাকো, সো দ্যাট তোমাদের পড়াশোনা হয়ে যায়। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এর পিডিএফ তোমরা পেয়ে যাবে। চলো টাটা, বাই বাই।